গত পর্বে শারমিনের চিঠিটা পড়েছিলাম। আজ বলবো সে চিঠি আসার পরের ঘটনা। তখনও দুপুরের খাওয়া হয়নি, বাগানে কাজ করছিলাম। এমন সময় চিঠিটা আসে। বউয়ের মেসেজ দেখে সাথে সাথেই সিন করি। চিঠিটা পড়ে শেষ করার পর আমি মাথা ঘুরে পড়ে যাই। সেন্সলেস অবস্থায় নিকটস্থ মেডিকেলে নিয়ে যায়। সেখান থেকে সুস্থ হয়ে ফিরতে 7 দিন লেগে যায়। ভাগ্য ভালো ছিল, সব খরচ কোম্পানি বহন করেছে। বাঙালি কমিউনিটিতে যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা সবাই সান্ত্বনা দিতে আসে, আর যারা হেটার্স ওরা টিচ করে, বাজে মন্তব্য করে। যারা হিংসা করত ওরা মনে মনে খুশি হয়েছে। আমরা তো সবাই সবার বউয়ের ছবি দেখতাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। সবার মুখে খালি আমার বউয়ের প্রশংসা ছিল। এত সুন্দর, এত শিক্ষিত বউ কারো নাই। আমার বন্ধুরা সবাই এই বিষয়টা নিয়ে খুব গর্ববোধ করত। কারো একটু সর্দি কাশি হলেই বলতো, ভাবিরে কল দে। সে বাংলাদেশ থেকে ঔষধ বলে দিত, আর সবাই কুয়ালালামপুরের বাংলা দোকান থেকে সেগুলো কিনে নিত। সুফি চাচা নামে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন এখানে। তিনি অনেক পুরাতন লোক মালয়েশিয়াতে। তার আসল নাম কেউ বলে না, সবাই সুফি চাচাই ডাকে। একটা বাংলা দোকানের ম্যানেজার হিসেবে আছেন এখানে। দেখতে খুবই সুন্দর, ধবধবে ফর্সা, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি পরে ক্যাশ কাউন্টারে বসে থাকেন। আমারই খুবই স্নেহ করত, কিন্তু আমার স্ত্রীর ব্যাপারে ওনার কোনো আগ্রহ নেই। উনি কোনো একটা দরবার শরীফের মুরিদ যেন। সারাক্ষণ জিকিরের হালাতে থাকে, কথা খুব কম বলেন। তিনি কোনোদিন আমার বউয়ের পরামর্শ নেননি কোনো অসুখে পড়ে। মাঝে মাঝে গভীর কণ্ঠে আমারে বলতো, বাবারে, তোমার ভাগ্যে জানি কি আছে আল্লাহই জানে। আমি ভাবতাম, আমার ভবিষ্যৎ তো আমি দেখতেছি, কত সুন্দর। বউ ডাক্তার হয়ে গেছে, এখন আর আমাদের ঠেকায় কে? দেশে যেমন কিছু টাকা লইয়া এরপর সোজা ক্লিনিক। পাশাপাশি বউ আমার উচ্চতর ডিগ্রির জন্য পড়াশোনা করব। আমার যেহেতু বিদেশের অভিজ্ঞতা আছে, তাই ঘর সামলানোর সব কিছুতেই আমি সাপোর্ট দিতে পারবো। একদিনের কথা, যেদিন শারমিন কক্সবাজার গিয়েছিল, সেদিন বিকাশে টাকা পাঠাতে গিয়েছিলাম। সুফি চাচা কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলেছিল, তোমার কষ্টের টাকা কেন পাঠাও? তোমার ভালোবাসা তো সমুদ্রে ডুবে মরবে। আমি একটু ভয় পেয়েছিলাম। শুনেছি ওনার কথা ফলে যায়। আমি শারমিনকে হারাতে চাই না। শারমিনকে কল দিয়ে অনেক রিকোয়েস্ট করেছিলাম না যেতে কক্সবাজার। সে বলেছে এসব সুফি চাচা টাচা এসব মানে না, সে এটা কুসংস্কার। ও ফিরে আসা পর্যন্ত আমার কলিজাটা সারাক্ষণ চিনচিন করেছে। একটু পর পর কল দিতাম, কিন্তু সে কেটে মেসেজ পাঠাতো সে কনফারেন্সে আছে, কথা বলতে পারবে না। তারপর সে যখন নিরাপদে বাড়ি পৌঁছালো, তখন আমি শান্তি পেয়েছিলাম। এর আগ পর্যন্ত শুধু ছটফট করেছি। এই ঘটনার পর আমি সুফি চাচাকে এড়িয়ে চলতাম। মনে হতো সে একটা বুজরুকি দেখাতে চেয়েছিল আন্দাজে ঢিল মেরে, কিন্তু তা সফল হয়নি। ভণ্ডামি সব জায়গায় করতে যেয়ে ধরা খেয়েছে আজ। কিন্তু আজকের এই দিনে মনে হচ্ছে সুফি চাচাই ঠিক ছিল, বরং আমি ভুল ছিলাম। আমার ভালোবাসা সেদিন সত্যিই সাগরে ডুবে গিয়েছিল। একটা অপরাধ বোধ আমাকে তাড়া করে বেরিয়েছে। গিয়ে ক্ষমা চাইলাম ওনার কাছে। উনি হাসি মাখা মুখে গভীর স্নেহে আমাকে জড়িয়ে ধরলেন। তারপর থেকেই তারপর থেকেই ইতিবাচক একটা বৈপ্লবিক পরিবর্তন আসে আমার জীবনে। সুফি চাচার সান্নিধ্যে এসে আমি জীবনের মানে বুঝতে শিখেছি। আজকের এই শান্ত ভাই, যে মানুষের কাছে আশ্রয়দাতা হিসেবে পরিচিত, মালয়েশিয়া ও বাংলাদেশে যার অনেক অনেক শুভাকাঙ্ক্ষী, এর পিছনে সবটুকু অবদান এই সুফি চাচার। আগামী পর্বে আমার সফলতার গল্প শোনাব। সে পর্যন্ত বিদায়।